যে আরেকটা স্টেপ ওনাদের অবশ্যই নেওয়া উচিত যে নির্বাচন পিছিয়ে দেওয়া, এবং সেখানে কি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সেটার নিয়ে বিভিন্ন আলাপ হতে পারে, কে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন হবে না, হলেও টিকবে না, এটাই আমার কথা। যে নির্বাচন আদৌ হবে কি না এটি নিয়ে বড় প্রশ্ন আছে, সংশয় আছে। যে কোনো সময় নতুন শিডিউল ঘোষণা হতে পারে, নির্বাচন বাতিল হয়ে যেতে পারে। তারপরেও এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যে আন্তর্জাতিক যারা পর্যবেক্ষণের জন্য আসার কথা ছিল, বা সরকার ডক্টর ইউনূসের সরকার যাদের বলা হচ্ছিল, বলছিলেন যে সারা বিশ্ব নাকি এই নির্বাচন দেখতে আসবে, ঝাঁপিয়ে পড়বে, কিন্তু দেখলাম জাতিসংঘের যে নির্বাচন পর্যবেক্ষক টিম তারা ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচন পর্যবেক্ষণে আসছে না। কেন? এর সঙ্গে আরো প্রাসঙ্গিক কিছু বিষয়ে আলাপ হবে। দস্তগীর জাহাঙ্গীর, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো আছেন আশা করি। তৌফিক মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। ইয়েস, আপনাদের মাধ্যমে কিছু কিছু বিষয় যেটা ওয়াশিংটন ডিসি থেকে আমি পর্যবেক্ষণ করি, স্পেশালি বাংলাদেশের উপর, সেই বিষয়গুলো সম্বন্ধে আপনার মাধ্যমে আপনার শ্রোতা মণ্ডলীর কাছে পৌঁছে দেওয়ার যে সুযোগ, সেটা আমিও গ্রহণ করে ধন্যবাদ। জি, আপনি শুনছিলেন মূলত যেটি নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। জাতিসংঘ যে বাংলাদেশের নির্বাচনে বা ডক্টর ইউনূসের ভোট দেখার জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে সাড়া দেয়নি জাতিসংঘ, তাদের পর্যবেক্ষক টিম পাঠাচ্ছেন না কেন? আপনার কাছে কি খবর আছে? ধন্যবাদ। আমি এই বিষয়টি গতকাল থেকেই, গত পরশুদিন যখন সাংবাদিক এই প্রশ্ন করেন, ওনার প্রথম প্রশ্নটি এটা ছিল। দ্বিতীয় আরো সম্পূরক 3টি প্রশ্ন ছিল, যেসবগুলো আমার মতে অপ্রাসঙ্গিক, কারণ তারেক জিয়া দেশে 17 বছর ওনার স্বেচ্ছা নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তনে জাতিসংঘের প্রতিক্রিয়া চাওয়ার কোনো মানে হয় না। সেই সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য আমরা জানি যে জাতিসংঘ ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল। অতএব মৌলিক যে প্রশ্নটা, যেটা হয়তো হাত থেকে সরে গেল, এই প্রশ্নটা করে অনেকটা আন্তর্জাতিক বিপাকে পড়ে গেছেন ডক্টর ইউনূস সরকার, আমি এভাবে বলি। কারণ প্রথমত আমাদের ব্যাখ্যা করতে হবে এই কারণে, আমি জানি তৌফিক মারুফ আপনি জানেন, আমি জানি, আমাদের শ্রোতা মণ্ডলীর ম্যাক্সিমাম আমরা জানেন জাতিসংঘ মানে কি, কিন্তু তারপরেও এটা বলা খুব প্রয়োজন। জাতিসংঘের নিজস্ব কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। জাতিসংঘ মানেই হলো আমাদের, আপনারা ছোটকালে বা আমরা ছোটকালে যে ছোট ছোট ক্লাব তৈরি করেছিলাম, আমি উদাহরণ দিয়ে বলি, সরকার বাড়ির একজন নিতে হবে, মোল্লাবাড়ি থেকে আরেকজন নিতে হবে, প্রধান বাড়ি থেকে আরেকজন নিতে হবে, না হলে ওই ছোট ক্লাবটা চলতো না। হ্যাঁ, তো এই ধরনের একটি আন্তর্জাতিক ক্লাবের নাম হলো জাতিসংঘ। জাতিসংঘের নামই গলদ, কারণ জাতি রাষ্ট্র পৃথিবীতে খুব কম। বাঙালি আমাদের একটা জাতি রাষ্ট্র আছে, পৃথিবীর বহু রাষ্ট্র জাতি রাষ্ট্র নয়। অতএব এখানে জাতিদের যদি রাষ্ট্রসংঘ বলা যেটা শুরু করেছিল, সেটা আমার মত অনেকটা সঠিক, কিন্তু যখন আসছে জাতি, তাহলে বহু জাতির যেখানে বহু ধরনের জাতি রয়েছে, তাদের কিন্তু সেখানে রিপ্রেজেন্টেশন নাই। রাষ্ট্র না হলে রিপ্রেজেন্টেশন নাই। এটা শুরু করলাম এই কারণে বলার জন্য, শেখ হাসিনা সরকারের আমলে জাতিসংঘ খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করেছে। যেমন তারা নিজেরই একটা আন্তর্জাতিক অর্গান, যাদের এক্সিকিউট করার বিভিন্ন মাধ্যম রয়েছে, যেটা বাংলাদেশকে হুমকি ধামকি যে আমরা জাতিসংঘ আমরা এই করবো, কিন্তু বাস্তবতা হলো জাতিসংঘ কোনো কিছু করতে পারে না যদি না তার মেম্বার রাষ্ট্র সেখানে রিকোয়েস্ট বা ইনফ্লুয়েন্স না করে। মেম্বার রাষ্ট্র যদি রিকোয়েস্ট না করে, তাহলে এ ধরনের কোনো কাজ জাতিসংঘ স্বপ্রণোদিত হয়ে করতে পারে না। বাংলাদেশে হিন্দু মারা যাবে, এই জন্য জাতিসংঘ কিন্তু তার বাহিনী সেখানে পাঠাতে পারবে না, কারণ জাতিসংঘ নিজে কিছু করতে পারে না। এখন প্রাসঙ্গিক এই কারণে যে প্রশ্ন আসলো, জাতিসংঘ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে কিনা। জাতিসংঘ এটা পাঠাতে পারে না, এটা এর সময়ে পাঠানো সম্ভব না। মানে আমি বলবো আওয়ামী লীগ সরকারের নির্বাচনের সময়ও এটা সম্ভব না। কিন্তু তখন যদি পাঠিয়ে থাকেন, তাহলে বাংলাদেশের তৎকালীন সরকার এটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন
যে আপনারা দয়া করে আসুন, এসে আমাদের নির্বাচন যে নিরপেক্ষ হচ্ছে সেটা আপনারা দেখে যান, এবং সেটা কোনো সময়ই স্পন্সার্ড নয়, কোনো ধরনের অর্থনৈতিক অ্যাকোমোডেশন অথবা চার আপ্যায়ন কিছুই করা যাবে না, সেখানে চায়ের আপ্যায়ন নিশ্চিত। অতএব এই সরকার, আপনি প্রথমে বলেন এই সরকার চেষ্টা করেছিলেন নেওয়ার জন্য, আমার মনে হয় শেখ হাসিনা সরকার আসলে সবসময় চেষ্টা করেছেন না, ওনারা চেষ্টা করে নিয়েও গিয়েছেন, কিন্তু এই সরকার আসলে চায় না তো জাতিসংঘে সেখানে যাক। যদি চাই তো এখানে জাতিসংঘের যিনি কথা বললেন মুখপাত্র, তিনি বললেন যে আমরা নিজেরা তো পাঠাতে পারি না কোনো পর্যবেক্ষক, এটা জাতিসংঘের সাধারণ পরিষদ অথবা সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদের দ্বারা আদেশপ্রাপ্ত হতে হবে। যদিও কথাটা সর্ববই সত্য, কিন্তু আগের বিষয়গুলো তো আপনারা সেটা ফলো করেননি। আপনারা জাতিসংঘ হিসাবে কখনোই বাংলাদেশে যাননি নির্বাচন পর্যবেক্ষণে, আপনারা নিজেরা বন্ধুত্বের খাতিরে এবং মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আপনারা সেসবগুলোতে অংশগ্রহণ করেছেন। এখন আপনারা দেখাচ্ছেন মৌলিক আইনটা, যে আমরা তো আসলে হাত পাওয়া, আমরা পর্যবেক্ষক আমরা পাঠাতে পারি না। অতএব এই বিষয়টা ব্যাখ্যা করার এই প্রয়োজনীয়তা ছিল যে এখানে দ্বিচারিতা আছে, জাতিসংঘ ছোট জগন্নাথ, তারা নিজেরা কিছু করতেও পারবে না। বাংলাদেশে যে কোনো সরকারের কথা বলে, তারা যদি জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আর তখন সেটা এমনকি সাধারণ পরিষদ নয়, যদি সেটা নিরাপত্তা পরিষদ অ্যাকশন নেওয়ার রেজুলেশন করার পর যদি ইউএসএ, রাশিয়া, চায়না, ইউকে, ফ্রান্স এরা যদি অ্যাকশনে যায় তাহলে অ্যাকশন হবে, না হলে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার কারো অধিকারও নেই, মানে এটা সম্ভব না। অতএব এই ছোট জগন্নাথের কথাবার্তা আমরা যতই বেশি বলবো, মানুষের কাছ থেকে আমি একটা মিথ ভেঙে দিতে চাই, এটাও আমার এই যুদ্ধের একটি অংশ। সেই মিথটা হলো যে জাতিসংঘ মিথ, জাতিসংঘই বলছে। আমাদের শ্রোতা যারা এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, আপনাদের কাছে আমার এই মিথ, জাতিসংঘ আসলেই আপনার সেই যে নিজের তৈরি করা ছোট জনতা সংঘ বলেন, দিশারি বলেন, নবকল্লোল বলেন, আমি ছোট ছোট ক্লাবগুলোর কথা বলছি, এই ক্লাবগুলোর চেয়ে বড় কোনো ক্ষমতা তাদের নেই। অথচ ওই ক্লাবগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বারের ক্ষমতা এদের চেয়ে অনেক বেশি ছিল। অতএব এটা দিয়ে এখন আপাতত শেষ করলাম এইভাবে যে জাতিসংঘের বাংলাদেশে যাওয়ার, বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশের নির্বাচনের ইন্টারনাল নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়ার জন্য প্রাথমিক শর্ত অবশ্যই পূরণ করতে হবে, সেটা হয় তাদের সাধারণ পরিষদ থেকে তাদেরকে আদেশপ্রাপ্ত হতে হবে, অথবা নিরাপত্তা পরিষদ পাঠাবে, যে সেখানে আসলে নির্বাচনটা ইনক্লুসিভ হচ্ছে কিনা, ফেয়ার হচ্ছে কিনা এটা আমাদের জানা প্রয়োজন, না হলে আমরা ওইখানে বিভিন্ন অ্যাকশন নেব। সেই ধরনের পর্যায়ে জাতিসংঘকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের রিকোয়েস্ট পাঠানো হয়নি আমার যেটা জানা আছে। আর আরেকটা হলো যে যারা যে সকল বন্ধু রাষ্ট্র তারাও হয়তো বা রিকোয়েস্ট পাঠায়নি যে জাতিসংঘের এই বিষয়টা নিয়ে কোনো আলাপ করা প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকার ভাবে জাতিসংঘের যে কাঠামো, সেই কাঠামোর স্বরূপ আপনি বললেন, চিত্রায়নটা করলেন, যে আসলে এটি একটি ফোরাম বা অনেকগুলো রাষ্ট্রসংঘ হলেই এইটার নামটা যথাযথ হতো। তো এই জায়গাটিতে আমি আরেকটি আপনাকে সম্পর্কে একটি প্রশ্ন করতেই চাই। আমরা তো জানি, বা ডক্টর ইউনূস মাঝে মধ্যে হাতটা উঠিয়ে তো বলেছেন, এমন একটি ভাব যে ডক্টর ইউনূসের হাতের মুঠায় বিশ্বের সব বড় বড় রাষ্ট্রগুলো আছে, অর্থাৎ রাষ্ট্রপ্রধানরা তার কথায় তিনি যা বলবেন সেটি হয়, সবাই তার বন্ধু। এবং জাতিসংঘের মহাসচিবকে দেশে নিয়ে টুপি পরিয়ে ওই যে রোজা ইফতার করিয়ে আল্লাহ বিল্লাহ করায়ও নিয়ে আসলেন। এখন তাই রোহিঙ্গাদের সমাবেশ করালেন। জি, এখন তাহলে প্রশ্নটা হলো যে এই যেই রাষ্ট্রগুলো জাতিসংঘের মেম্বার, সেটা নিরাপত্তা পরিষদের হোক, সাধারণ পরিষদের হোক, তাহলে তারা ডক্টর ইউনূসের হাতের মুঠোয় থাকলে ডক্টর ইউনূস তাদেরকেও কোন রকম কোনো কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারলো না, যে না তোমাদেরকে আসতেই হবে, আমার কথা তোমাদের শুনতেই হবে, আমার এত ক্ষমতা, সেটি কেন পারলেন না? তাদেরকে যদি ডক্টর ইউনূস রাজি করাতে পারতেন, তাইলে তো জাতিসংঘের সাধারণ পরিষদের ম্যান্ডেট
টের অভাব হওয়ার কথা না। তাহলে ডক্টর ইউনূস কি তার এই ক্ষমতা খর্ব হয়ে গেল না কি? কেন তিনি পারছেন না? আমি এই বিষয়টা যেভাবে বিশ্লেষণ করব সেটা খুবই ইয়ে হবে, সহজ হবে। বিশ্লেষণটা হলো, প্রথম হলো তো আমাদের বলছি, কারণ শব্দটা তো এখন তো সবাই বাজে শব্দ ব্যবহার করে। এই শব্দটা চলে আসছিল, এই মালটা, সরি এই ওয়ার্ডটা আমি, এই 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 ব্যক্তিটা যে বিষয়টা ব্যবহার করে সেটা হলো ধুরন্ধর প্রক্রিয়া। ধুরন্ধর প্রক্রিয়াটা হলো যে মানুষকে ইয়া দেখানো আর কি, এই যে থলি থেকে বের করে ম্যাজিকের মতন একটা দেখায়, আবার কালার চেঞ্জ করে ফেলে, আবার এই ম্যাজিকের কারণে দেখেন বাংলাদেশের প্রতিটি সরকার তাকে সহযোগিতা করেছে নিঃশর্তে, প্রতিটি সরকার। শেখ হাসিনার আমলে সে সবচেয়ে বেশি সাপোর্ট নিয়েছে, এবং শেখ হাসিনার আমলে এমনকি তার বন্ধু আমেরিকান প্রেসিডেন্টকেও সে বাংলাদেশে নিয়ে গিয়েছিল। এবং এইসবগুলো তার হলো মেটিকুলাসলি ডিজাইনের অংশ, এবং এইসবগুলো হলো তার ধুরন্ধরবাজি। কিন্তু বাস্তবতা তো, যেমন মিথ একটি ভাঙার চেষ্টা করলাম, সেটা হলো জাতিসংঘের ক্ষমতা। জাতিসংঘের কোনো ক্ষমতা নেই, ডক্টর ইউনূসেরও কোনো ক্ষমতা নেই কাউকে বলে কয়ে কিছু করার। কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক খেলোয়াড় যখন একসাথে হলো যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হবে, সেখানে দেখা গেল যে কিছু কিছু বিষয় কে ইনফ্লুয়েন্স ইউনূসের চেয়ে অন্যরা, আন্তর্জাতিক যারা অন্য খেলোয়াড় রয়েছে তাদের আকারে ইঙ্গিতে আইনের ভিতরে রেখে বা না রেখে অনেকটাই সেটা সরাসরি সেখানে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে কাজ করলো। কিন্তু এটা ডক্টর ইউনূসের কৃতিত্ব আমরা দিতে পারি না, কারণ ডক্টর ইউনূস হলো একজন এজেন্ট। আমরা যদি ধরে নিই উদাহরণ হিসাবে, হি ইজ এ স্লিপিং এজেন্ট। সেই স্লিপিং এজেন্টকে জাগ্রত করা হলো যে সবকিছু রেডি, এখন তোমার গিয়ে শুধু ক্ষমতায় বসে এই জিনিসগুলো সাইন আপ করতে হবে, এইগুলো তোমার করতে হবে। হ্যাঁ, এইভাবেই আসলে ডক্টর ইউনূসকে, কারণ ডক্টর ইউনূসের মতন বহু এজেন্টরাই তৈরি থাকে। এই যে আপনি এখন উদাহরণ দিতে পারেন ভেনেজুয়েলার নোবেল প্রাইজের বিষয়টা উদাহরণ দিতে পারেন। সে সরাসরি তার দেশে বিদেশি বোটকে আমন্ত্রণ জানাচ্ছে, তাহলে উনি নোবেল প্রাইজ পাবেন কিভাবে? তাহলে এই সকল সামগ্রিক বিষয়টা একত্রিত করলে ডক্টর ইউনূস একজন ভুয়া, এবং ডক্টর ইউনূস সবসময় এই ধূর্তামি, এই চালাকি উনি করে যাচ্ছেন। কিন্তু ধীরে ধীরে আজকে মানুষ সবাই জেনে গেছে যে আসলে তার কাছে কোনো ম্যাজিক নেই। তার যেহেতু কোনো ম্যাজিক নেই, যেহেতু সে সবসময় বাংলাদেশের স্বার্থের জন্য তার জন্মে কখনো কোনো কাজ করে। বাংলাদেশের স্বার্থ কিন্তু এই গ্রামীণ ব্যাংক নয়, বাংলাদেশের স্বার্থ কিন্তু এই গ্রামীণ টেলিফোন নয়। এরপর টাকা নিজেও পাচার করে, তার বিরাট একটা অংশীদার বিদেশিরা। অতএব সে বাংলাদেশের না, সে পশ্চিমাদের। আমরা যদি সেই ইংলিশ আমলের বা ব্রিটিশ আমলের কথায় চলে যাই, তাহলে এটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থানীয় চর, এইভাবে বলা যায়। সে তার সমস্ত কাজই হলো তাদের জন্য বাইরে। আমরা তো নির্লজ্জভাবে দেখতে পাচ্ছি যে রিসোর্সের জন্য কোনো আইন মানা হয় না পৃথিবীতে, কখনোই কোনো আইন মানা হয় না। রিসোর্স যেখানে, সেখানে যার ক্ষমতা আছে, সেখানে সে একদম সরাসরি গিয়ে বলবে এটা আমার, এবং সেখানে তার পাওয়ার দেখাবে। অতএব বাংলাদেশের সৌভাগ্য যে বাংলাদেশে এতগুলো নাই, মানে তেলের উপর ভর করা নয় এখনো পর্যন্ত, যতটুকু আমরা জানি। না হলে ডক্টর ইউনূস যেভাবে তাকে বসানো হয়েছিল, আজকে আমাদের গোলাম শাস্তি হতো, একদম গোলাম শাস্তি হতো, যদিও আমরা ইতিমধ্যে সেই পর্যায়ে চলে গেছি। অতএব ডক্টর ইউনূসকে জাতিসংঘ কি তার ইঙ্গিতে, জাতিসংঘ কি তার কথা শুনছে না? এটা কিন্তু আমি মনে করি না। সে জাতিসংঘকে তার তো প্রয়োজন নাই। জাতিসংঘ গেলেই তো একটা কোনো না কোনো ভাবে, জাতিসংঘের সবাইকে তো সে আর কানে কানে বলে দিতে পারবে না যে ভাই তোমরা কিন্তু এটাকে সার্বিক, নিরপেক্ষ, ইনক্লুসিভ এসব বলবে। সেখান থেকে কোনো একটা পর্ষদ থেকে, যেমন 1400 আনুমানিক শব্দটা এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে, যে 1400 লোক, আনুমানিক 1400 লোক হত্যা হয়েছিল, এবং কারা প্রকৃত হত্যাকারী সেটা কিন্তু জাতিসংঘের বলছে যে আমরা এটা নির্ণয় করতে হবে, সরকারকে এটা খুঁজে বের করতে হবে আসল হত্যাকারী কে। অতএব এই ধরনের রিস্ক নিতে সে রাজি নয়। অতএব জাতিসংঘে না যাক, অন্য কোনো পর্যবেক্ষক না আসুক,
সেটাই তো তার মৌলিক চাহিদা হওয়া কথা। অতএব সংক্ষেপে হলো ডক্টর ইউনূসের নিজস্ব কোনো ম্যাজিক নেই, তার এবং লজ্জাও নেই, এবং যেহেতু সে নির্লজ্জ এবং সে একজন মস্টার, সেই কারণেই উনি এই জাতিসংঘ সহ কাউকে ওইখানে সিরিয়াসলি আমন্ত্রণ জানাতে যদি চাইতো, তাহলে অবশ্যই সে সাধারণ পরিষদে আমাদের যে স্থায়ী প্রতিনিধি রয়েছে জাতিসংঘে, তার মাধ্যমে তুলে ধরতেন, যেটা শেখ হাসিনার সময়ে আমি দেখেছি যে তখন জাতিসংঘের যারা স্থায়ী প্রতিনিধি তারা প্রতিনিয়ত সাধারণ পরিষদে বাংলাদেশের ইলেকশনকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অনুরোধ করেছেন যে আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা বিচার করুন, অথবা আপনারা বলুন যে কি হয়েছে। সেটা এই সময় নয়। অতএব ডক্টর ইউনূস নিজে চুরি করছেন। জি, এই জায়গাটিতে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র আমাকে ধরিয়ে দিলেন আরেকটা প্রশ্ন। সেটা হচ্ছে যে যেহেতু জাতিসংঘ মাত্র কয়েকদিন আগে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে ফাঁসির, তখন জাতিসংঘ কিন্তু এটির প্রতিবাদ করেছে এবং বলেছে যে এই বিচারটি ন্যায়সঙ্গত হয়নি বা গ্রহণযোগ্যতা পায়নি। আবার তারা পরবর্তীতে এও বলেছে যে একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে। এখন যদি জাতিসংঘ দেখতো যে বাংলাদেশে সব দলকে নিয়ে, বিশেষ করে আওয়ামী লীগ সহ একটা নিরপেক্ষ এবং ইনক্লুসিভ অংশগ্রহণমূলক সবাইকে নিয়ে একটি নির্বাচন হয়, ভালো একটি নির্বাচন হয়, সেই ক্ষেত্রে কি জাতিসংঘ যেতে উদ্বুদ্ধ হতো কিনা টিম পাঠানোর ক্ষেত্রে? আমি এভাবে বলবো, প্রথমত কোন ধরনের পর্যবেক্ষক জাতিসংঘ পাঠাতে হলে কোনো ইন্টারেস্টেড পার্টি সেটাকে আনতে হবে সামনে, বলতে হবে যে আমরা চাই সেখানে আপনারা যান, এবং সেটা মেম্বার কান্ট্রি হতে হবে। এবং সেই মেম্বার কান্ট্রি শুধু বাংলাদেশ হলেই হতে হবে এরকম না, অন্য মেম্বার কান্ট্রি হলে সেটা সাধারণ পরিষদের নিয়মিত সভায় তারা উত্থাপন করবে, এবং সেখানে যদি সেটা পাশ হয় অবশ্যই তখন জাতিসংঘ বাধ্য সেখানে তার প্রতিনিধি পাঠাতে পর্যবেক্ষক হিসেবে। বাংলাদেশ সেটা গ্রহণ করুক আর না করুক, বাংলাদেশ সেটা গ্রহণ করতে বাধ্য ওই কারণে কারণ সে জাতিসংঘের পূর্ণ মেম্বার। অতএব জাতিসংঘ যখন একটা সাধারণ পরিষদের ডিসিশন নিবে সেটা মানতে বাধ্য। এক্সিকিউশনের ক্ষমতা তাদের নেই আমি বলছি জাতিসংঘের, কিন্তু দেশ হিসেবে সেটা মানতে বাধ্য। অতএব যদি বলেন যে জাতিসংঘ ইচ্ছা প্রকাশ করছে না, এটা নয়, তবে জাতিসংঘের যারা এই মুহূর্তে খেলোয়াড় তাদের একটা আছে যে কিছুদিন পূর্বেই এই দেশটাকে রেজিম চেঞ্জের জন্য আমরা যে কাজ করি, সেই মানুষগুলো তো একই জায়গায় বসা, তাই না? আমি বলছি যারা জাতিসংঘের দেশের প্রতিনিধি নয়, জাতিসংঘে যারা অনেকটা নির্বাচিত অনির্বাচিত হিসাবে ব্যুরোক্রেটরা কাজ করেন। শব্দটা আবারও বলি, জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে ব্যুরোক্রেট একটা সিস্টেম। আমি অনেকবার গিয়েছি সেখানে, আপনি লাইট জ্বালাতেও পারমিশন লাগে 3টা, এই ধরনের একটা বিষয়। অতএব সেই হ্যাঁ অন্ধকার করিডোর, আপনি সুইচ করো না, ইয়ে করো না, ওইটা তো ওই দল করবে। আচ্ছা, আমি বললাম এটা অন্ধকার ওই দল করবে। এই যে বিষয়টা, এটা হলো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো ভাবে উঠানো উচিত ছিল যে আমরা নির্বাচনে তোমাদের পর্যবেক্ষক চাই, কারণ আমি আমার অবস্থানটা তোমরা জানো যে আমাকে নিয়ে অনেক দলই অনেক কথা বলে, পৃথিবীতেও আমার বদনাম আছে, এটা নিজে স্বীকার না করলে তো এটা হবে না। তাছাড়া অন্যান্য দেশের মধ্যে যদি কোনো দেশ এটাকে দাবি তুলতো যে আমরা এই নির্বাচনটা দেখতে চাই, যেটা নিরপেক্ষ হচ্ছে কিনা, সেটা আমলে আসতে পারতো। কিন্তু আমি সেই ধরনের কোনো তথ্য এখনো শেয়ার করতে পারছি না, তবে সময় শেষ হয়ে যায়নি, সেটা বলবো। জি, আরেকটা বিষয় আমি শুরুতে তুলছিলাম যে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এবং এর নির্বাহী প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কিন্তু এই সরকারেরই একটি কমিশনের, দুর্নীতি বিষয়ক কমিশনের, সংস্কার কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি এই সরকার অর্থাৎ ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য কিংবা শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য যে একেবারেই ডিপ বা কোর গ্রুপের যে কয়জন, তাদের মধ্যে একজন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি গতকালকে যে বিবৃতি দিয়েছেন, খুবই কড়া বিবৃতি দিয়েছেন একটা, এবং তিনি প্রতিবাদ করেছেন, অর্থাৎ টিআইবি প্রতিবাদ করেছে যে সরকারি টাকা বা নির্বাচন কমিশনের টাকায়
ভারতে পর্যবেক্ষক, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনা কোনোভাবেই গ্রহণযোগ্য না, মানা যায় না। ভারতের শব্দটাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পাশাপাশি বলা হয়েছে এরকম কোনো এখতিয়ারও নির্বাচন কমিশনের নাই যে কোনো পর্যবেক্ষক নিয়ে আসবে, তাদেরকে থাকা খাওয়ার সব খরচ নির্বাচন কমিশন বহন করবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে নির্বাচন কমিশন যদি এটি করে তাইলে তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে, এটি অন্যায় করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও এটি দুর্নাম বয়ে আনবে। পাশাপাশি তারা এটিও বলেছে আন্তর্জাতিক কোন সংস্থাগুলো এটি জেনে শুনে বুঝে বাংলাদেশ সরকারের বা নির্বাচন কমিশনের টাকায় নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে সেটিও দেখার বিষয়। আপনার কাছে কি মনে হয় ইফতেখারুজ্জামান সাহেব এই এত চরম একটি প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলো, প্রতিবাদ কেন জানালো? অসংখ্য ধন্যবাদ। টিআইবির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান যে কথা আপনি তুলে ধরলেন, আমাদের প্রথম বুঝতে হবে যে একটি সরকারকে টিকিয়ে রাখার জন্য একটি রেজিম চেঞ্জের পর যে অবস্থাটা তৈরি হয়, সেই অবস্থাটাকে দীর্ঘমেয়াদী ধরে রাখার জন্য অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করতে হয়। যেমন একটা গাড়ি চালাতে আপনার ড্রাইভার লাগবে, ইঞ্জিন লাগবে, গ্যাস লাগবে, অনেক কিছু লাগবে, সবকিছু আবার অ্যালাইনমেন্ট থাকতে হবে। অতএব ব্রেকও তো লাগে, তাই না? ব্রেক না হলে তো ওভার স্পিড হবে, ওভার স্পিড হয়ে অ্যাক্সিডেন্ট করবে। অতএব টিআইবির যিনি ডক্টর ইফতেখারুজ্জামান, উনাকে আমরা চিনি, আমাদের ব্যক্তিগতভাবে ওনাকে আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। অতএব উনি অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য চেষ্টা করছেন বলেই আমি যাদের সাথে এই বিশ্লেষণটা অন্যান্য যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, নিউ ইয়র্ক ভিত্তিক এবং ওয়াশিংটন ডিসি ভিত্তিক এবং প্রাক্তন ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের সাথে সহ, তারা সকলেই আমার সাথে একমত হয়েছেন যে এটা অনেকটা ওভার স্পিডিং যাতে না হয়, যাতে এটা ব্রেকের বা নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ আমি চলে যাই 2024-এর নির্বাচনে। 2024-এর নির্বাচনে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি বড় সাংবাদিক দল বাংলাদেশে নির্বাচন উপলক্ষে ভ্রমণ করতে আগ্রহ প্রকাশ করে আমার সাথে আমাদের প্রেস ক্লাবে। এখন আগ্রহ প্রকাশ করলেই তো হবে না, এখন আমাদের ফান্ডিং এর প্রয়োজন, তাই না? আমার তো কোনো সংস্থা নেই, আমার তো কোনো ফান্ডিং নেই। তারপর আমি ওদের সাথেই, যারা আমরা আড্ডা মারছিলাম, ওদের সাথে আলাপ করছিলাম যে আচ্ছা, নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করলে কেমন হয়, যে আমরা আসতে চাই সাংবাদিকরা। ওরা বললো যে এটা তো তাহলে আমরা গ্রহণই করতে পারবো না। সাংবাদিকরা বলছে যে এটা তো আমরা গ্রহণই করতে পারবো না, তাহলে এটা আমাদের নিরপেক্ষতা থাকবে না। আমাদের হয় নিজেদের টাকায় যেতে হবে, অথবা আমরা যে সকল সংস্থায় চাকরি করি তারা দিতে পারে, অথবা কোনো ইন্ডিপেন্ডেন্ট যারা এটা নিরপেক্ষভাবে দেখতে চায়, আমাদের অ্যানালাইসিস শুনতে চায়, তারা একদম বাইরে, এটার যাতে বাংলাদেশ সরকারের সাথে কোন ধরনের সম্পৃক্ততা না থাকে। তাহলে এটা তো মাত্র 1 বছর আগের ঘটনা, 1 বছর 1.5 বছর আগের ঘটনার কথা বললাম। সেখানে কিন্তু বাংলাদেশ সরকার কোনো ক্রমে, আমি যতটুকু জানি, বাংলাদেশ সরকারের এই ধরনের কোনো প্রচেষ্টা ছিল না। চেষ্টা করেছিল হয়তো বা বাংলাদেশ সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানাতে, আপনারা আসুন, দেখুন আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করি। বাস্তবতা ছিল একটু ভিন্ন, কারণ আন্তর্জাতিক প্রেক্ষিত, সেই সময়ের প্রেক্ষিতটা আমরা বারবার বলে যাচ্ছি 16 মাস ধরে। আমি আজকে সেই প্রেক্ষিতে যাব না, শুধু এটাই বলতে চাই যে ডক্টর ইফতেখারুজ্জামান, উনি আমার ধারণা এবং আমার সাথে অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে উনি এখানে একটা ব্রেক হিসেবে কাজ করছেন, যে খুব স্পিডে চলছে। এটা তো ড্রাইভার তো অনেক সময় বেখেয়ালি হতে পারে, তাই না? উনি ডক্টর ইউনূস তো এখন, আমি এটা কেন বলছি, উদাহরণ দেওয়ার জন্য, সুরভি নামক একটা মেয়ের সকালবেলায় তাকে বলা হলো যে তাকে জেলে যেতে হবে, 3 দিনের রিমান্ডে যেতে হবে। তারপর দেখা গেল যে বাংলাদেশের একজন মন্ত্রী, নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম, আসিফ নজরুল যাকে আপনারা বলেন, তিনি বললেন যে আমি এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি, ইনশাল্লাহ কাজ হবে। একজন মন্ত্রী বিচার ব্যবস্থাকে একদম তার নিয়ন্ত্রণে ফোন করলেন, ওর হয়ে গেল, তার বেল হয়ে গেল, যা
সে বের হয়ে আসলো। তাহলে এটা তো আইনের শাসন নয়, মানে এটা কোনো ক্রমে কোনো কনস্টিটিউশনাল রেগুলেশন নাই, কোনো আইনের রেগুলেশন নাই, কোন ধরনের সিস্টেমের রেগুলেশন নাই দেশটাতে। অতএব সেখানে যখন আপনি এই জন্য তো রাষ্ট্রের 3টা বিভাগ থাকে, তাই না? একজন আইন তৈরি করে, আরেকজন আইন প্রয়োগ করে, আরেকজন আইনের প্রয়োগ সঠিক হলো কিনা সেটার বিচার করে, বিচার বিভাগ, এক্সিকিউটিভ বিভাগ এবং পার্লামেন্ট। এইটা তো বাংলাদেশে একটা হজবরল না হরিলুটের একটা সিস্টেম তৈরি করেছে তারা। তাদের আবার লজ্জাও নেই। এই আসিফ নজরুল সারা বছর ধরে আইন বুঝাতেন আমরা যে আইনের কত ব্যত্যয় হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, কিন্তু আসলে উনি এখন কোন আইনে এটা ফেসবুকে আবার লেখলেন যে আমি যোগাযোগ করলাম, এবং তার 1 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে সেটার জামিন দিয়ে তাকে মুক্ত করা হয়। সো এইটা উদাহরণটা আনার এটা কারণটা হলো যে ওরা যে নিজেদের টাকায়, আমার কাছে প্রমাণ আছে ওয়াশিংটন ডিসিতেই যে 11 তারিখেও ড্যান মোজেনাকে নিয়ে ওরা করবে একটা তথাকথিত একটা সংস্থার নাম দিয়ে, কিন্তু ঘটনা হলো এটা সরাসরি ডক্টর ইউনূসের টাকা, সরকারের টাকা এরা করছে, এবং তাদের একদমই মৌলিক বা বেসিক যে লজ্জা থাকা উচিত, যেটাকে আমরা বলি যে নীতিগত প্রশ্নে আমি এই কাজটা করতে পারি না, এটা তো আমার ব্যারিয়ার থাকা উচিত, তাই না? তাহলেই তো দেশটা টিকবে, সেটা তো তাদের নেই। অতএব বাংলাদেশ সরকারের যে তথ্য আপনি আমাকে দিলেন সেটা চরম হয়ে যাওয়াতেই এই টিআইবির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান উনি একটু ব্রেক কষলেন যে এই ধীরে চলো। আমি যদি আপনার প্রশ্ন আরো একটা করার আগে আমি একটু অন্য না, এই প্রসঙ্গের আর একটু এক্সটেন্ড করতে চাই, আপনি যদি অনুমতি দেন। জি, সেটা বলছি। এই নির্বাচনটা দেখুন 2000, মানে আমি খুব সংক্ষেপে, যাতে আমাদের শ্রোতামণ্ডলী খুব বিরক্ত না বোধ করেন, আমাদের দেশে 90 সনের পরে প্রথম নির্বাচনে জয়লাভ করলো বিএনপি জয়লাভ করে, কিন্তু ওনারা ক্ষমতা ছাড়লেন না ছাড়ার পর সেখানে কি হলো, 96 সনের নির্বাচনের কথা বলছি, সেখানেও তত্ত্বাবধায়কের বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে 2001 সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল এবং শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি তার মেয়াদ উত্তীর্ণ 30 দিন আগেই শুধু পদত্যাগ করেননি, উনি ক্ষমতা হস্তান্তর করে দেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে। সেই সরকারের পরে নির্বাচিত হয়ে যে বিএনপি ক্ষমতায় বসে, সেই বিএনপি কিন্তু আবার সরকার ছাড়তে চায়নি, এবং তাদের প্রেসিডেন্টকে তত্ত্বাবধায়কের প্রধান সহ বহু কিছু উইল নট রিপিট দ্যাট, সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ আন্দোলন করে, এবং 2008 সনের এই নির্বাচনে, যে আপনারা এই ইতিহাস জানেন, নির্বাচিত হয়ে আসে। সেই নির্বাচনের পর 2024-এর নির্বাচন পর্যন্ত, আমি কিন্তু আওয়ামী লীগের সাফাই করার জন্য বলছি না, আপনারা বলুন শ্রোতামণ্ডলী, এবং আমি আহ্বান জানাচ্ছি নজরুল সাহেবকে, আপনি উত্তর দিবেন, আপনি শুনবেন এবং উত্তর দিবেন। ওই 3টা নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল মিনিমাম, সেই বিষয়ে আপনার সাথে আমার কোনো সংশয় নেই, কিন্তু সেই সকল নির্বাচনে কোন রাজনৈতিক দলটি অংশগ্রহণে তাদের ছিল, নিষেধাজ্ঞা ছিল? বিএনপির উপর ছিল না, এবং কোন দলের উপর ছিল না। জামায়াতে ইসলামীর বিষয়টাও আমি ব্যাখ্যা করতে হবে আইনগতভাবে, যে যেহেতু বাংলাদেশের এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের আইন হলো যে কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশের সংবিধান পরিপন্থী তাদের ম্যানিফেস্টো থাকে, তাদের সংবিধান থাকে, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে অযোগ্য বলে ঘোষিত হবে। যেটা বাংলাদেশের এই জামায়াতে ইসলামী বাংলাদেশের সংবিধান সম্মত তাদের সংবিধান নয়, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো ইজ ডিফারেন্ট। অতএব তারা বাংলাদেশের স্বাধীনতার মৌলিক 4 স্তম্ভকেই অস্বীকার করে, সেখানে তারা যে আমাদের যে ধর্মনিরপেক্ষতা সেটাকে তারা অস্বীকার করে। অতএব তারা ইলেকশন কমিশনের আইন অনুসারেই তারা এখনো পর্যন্ত অযোগ্য, যদিও তারা জোর করে এবার নির্বাচন, তার যেহেতু তারা ক্ষমতায়। আচ্ছা, এটা তোলার আরেকটি কারণ, যে বিএনপি নিষিদ্ধ ছিল না, কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার তারা চর্চা করেছেন, এবং তারা দাবি করেছেন যে আমাদেরকে একটি
এমন নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেখানে আমরা অংশগ্রহণ করতে পারি। সেই নির্বাচনের অংশগ্রহণের ব্যবস্থা ওনারা নিজেরাই তৈরি করেছেন। এখন তাহলে এখন কেন ওনারা নিজেরা বলছেন না যে আমরা তো নির্বাচন চেয়েছিলাম সকলের অংশগ্রহণমূলক, যারা সকলেই আমরা অংশগ্রহণ করতে পারি? তাহলে তারা আজকে কেন বলছেন না যে আওয়ামী লীগকে বাইরে রেখে তো আমরা নির্বাচন চাইনি, আমরা তো আওয়ামী লীগের সময় রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, জেলে গিয়েছি, যে আমরা একটি এমন নির্বাচন ব্যবস্থা তৈরি করব যেই নির্বাচন ব্যবস্থায় সকল দল অংশগ্রহণ নিশ্চিত থাকবে, জনগণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তখন যারা নির্বাচিত হয়ে আসবে আমাদের কোনো আপত্তি থাকবে না। এটা তাদের 17 বছরের বিএনপির বন্ধুরা যারা আমার কথা শুনবেন, আমি কিন্তু বলছি একজন সাংবাদিক হিসেবে আমার এটা প্রশ্ন আপনাদের সকলের কাছে, আজকে কি আপনারা তাহলে এর চেয়ে বড় ভুল করছেন না? যে 3টি নির্বাচনের কথা আপনারা বলছেন, 3টি নির্বাচনই আপনারা বয়কট করেছিলেন, একটিতে অংশগ্রহণ করে তারপর আপনারা যখন 7টা-8টা সিট পান তারপরে সংসদে ছিলেন 2 বছর, তৃতীয় বছর বা চতুর্থ বছর গিয়ে আপনারা পদত্যাগ করেন। তাহলে সকল নির্বাচনগুলো যদি ইনক্লুসিভ না হয়ে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যদি বলে থাকে 2018 এবং 2024-এর নির্বাচনকে আমরা বলিনি যে এটা সঠিক নির্বাচন হয়েছে, তাহলে আজকে আপনারা এর চেয়ে খারাপ নির্বাচনে কিভাবে এই যে দ্রুত গতিতে আপনারা গাড়ি চালাচ্ছেন, এই জন্য ডক্টর ইফতেখার ব্রেক করছেন, যেই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগের সাথে যারা 14 দল ছিল তাদের সবাইকে বাদ দিয়ে, তাদের মধ্য থেকে যারা স্বতন্ত্রতে নির্বাচন করেছিল তাদের প্রায় 90%কে মেটিকুলাসলি বাদ দিয়ে, আপনাদের মধ্যে যারা নিজেদের ভিতরে নিজেদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন তাদের সমস্ত প্রায় 100% বাতিল করে দিয়ে তারপরে আপনারা বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনের ক্যাম্পেইনে আপনারা বের হচ্ছেন, তাহলে কি ধরনের জনগণের সম্মতি অংশগ্রহণমূলক নির্বাচন আপনারা পরিচালনা করছেন? ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেল সকলের কাছে যে আপনারা, আমি বিএনপি সহ বলছি, আপনারা কিন্তু আসলে নির্বাচন কখনো চাননি। নিরপেক্ষ, নির্দলীয় এবং সর্বদলের অংশগ্রহণমূলক নির্বাচন আপনারা চাননি। দুঃখজনকভাবে হলো বলতে হয় যে শেখ হাসিনা সরকারের ব্যর্থতা সেখানে অবশ্যই রয়ে গেছে। কি ব্যর্থতা? যে উনি কোন দলকে নিষিদ্ধ করেননি, কিন্তু তারা নির্বাচনে এসেও বলে নির্বাচন ভালো হয়নি। সেই বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা, জনগণকে উদ্বুদ্ধ করা, স্পেশালি জেন জি-কে বোঝানো যে দেখো নির্বাচন তো ওপেন টু অল, আমরা আমাদের যদি সকল দল মিলে নির্বাচন করি, আমরা যদি ভুল করি তাহলেই তো আন্দোলনটা বড় হবে। কিন্তু সেটা না করে তারা সবসময় চেয়েছে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে। আমি আবারও বলি, এই পিছনের দরজার ক্ষমতা হলো আওয়ামী লীগ, অ্যাটলিস্ট 40% ভোটার সেখানে রয়েছে, জাসদ সহ অনেকগুলো দল, 14টি দল, তাদের একসাথে যোগ করলে এটা 50%-এর উপরে হয় বাংলাদেশের সমর্থন যদি বলি। কারণ সবাই তো আর ভোট দিতে যায় না, সমর্থক 100% ভোট তো হয় না। অতএব এই বিএনপি যেই নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য যেই পথে যাচ্ছেন, সেখানে অনলি তাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাও নেই, সেখানে জামাতের ভোট হলো 3% বাংলাদেশে, তাদের সাথে তাহলে আপনারা কত বড় অন্যায়ের পথ বেছে নিলেন, যেটা অসাংবিধানিক। আন্তর্জাতিক প্রত্যেকটি ইনস্টিটিউট বলবে যে এটা তো আমরা দেখিনি যে অংশগ্রহণমূলক নির্বাচন। তাহলে এই নির্বাচনে আপনারা যাচ্ছেন কেন? যাচ্ছেন কারণ আপনাদের একটাই প্রয়োজন, সেটা হলো ক্ষমতা। এই শেখ হাসিনা সরকারের আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ যদি করেন আর এই নির্বাচনের মাধ্যমে যদি আপনারা ক্ষমতায় বসতে পারেন, তাহলে এটা শতভাগ প্রমাণিত হবে ফর দ্য আগামী যে কোনো সময়ের জন্য যে বিএনপি কখনো ইনক্লুসিভ নির্বাচন চায়নি। অতএব এই নির্বাচনে ভবিষ্যতে যখন বাংলাদেশের প্রো বাংলাদেশ সরকার এসে আপনাদের সকলকে নিষিদ্ধ ঘোষিত করে, তারা বিরোধী দল এবং সরকারি দল উভয় পক্ষেরই থাকতে হবে, উভয় দলেই থাকতে হবে অনলি প্রো বাংলাদেশের রাজনীতি, এছাড়া অন্য সকলের রাজনীতি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা যদি দেখা দেয়, তখন কি বলবেন? অতএব আমি মনে করছি বিএনপির এখনো সময় রয়ে গেছে। আমরা 21শে অগাস্ট গ্রেনেড হামলার কথা বলে যাইনি, আমরা অনেক কিছুই ভুলে যাব না, কিন্তু বিষয়টা হলো যে এখনো সময় রয়ে গেছে বিএনপির মতো দল, এবং যেহেতু তারেক জিয়া তিনি নিজে
17 বছর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে এসেছেন এবং ওনার আগমনে একটি বিষয় অন্তত পক্ষে লক্ষ্য করা গেছে, সেটা হলো জামাতের যে রমরমা ভাবটি ছিল, যে তেল ভাব ছিল, সেখানে কিছুটা হলেও তার উপর পানি বর্ষিত হয়েছে, এটাই ধারণা। এবং সেখান থেকে যে আরেকটা স্টেপ ওনাদের অবশ্যই নেওয়া উচিত, যে নির্বাচন পিছিয়ে দেওয়া এবং সেখানে কি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, সেটার নিয়ে বিভিন্ন আলাপ হতে পারে, কে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন হবে না, হলেও টিকবে না, এটাই আমার